ট্রাম্পের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও। দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুত বাড়ানোয় সংকট। মার্চে ক্রুড অয়েল ছাড়া অন্য সব জ্বালানি আমদানি যে কোনো মাসের চেয়ে বেশি। জ্বালানি সংকটের বাস্তবতায় বিক্রি স্থবির মোটর বাইকের। বড় চাপের মুখে এই খাতের ব্যবসায়ীরা। বিক্রি দ্বিগুণ বেড়েছে ইলেকট্রিক স্কুটারের। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। আগামীকাল প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। এবং আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল পহেলা বৈশাখ। 1433 সাল বরণে প্রস্তুত সারা দেশ। পাহাড়ে লেগেছে উৎসবের রং। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে শুরু হতে যাচ্ছে অবরোধ, যার ফলে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। তেলের দর ব্যারেল প্রতি ছাড়িয়েছে $100। ট্রাম্প বলছে, ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়ায় বিশ্বজুড়ে এই অস্থিরতা। এক দশকেরও বেশি সময় পর সরাসরি বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো সমঝোতা না হওয়া ছাড়াই শেষ হয় এই বৈঠক। আর এটি ব্যর্থ হওয়ায় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে ইরানে পৌঁছানো জাহাজ আটকাতে প্রস্তুতি নেয়ায় সোমবার বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এ পদক্ষেপ সীমিত করতে পারে ইরানের তেল রপ্তানিকে। এই অবরোধের কারণে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। শুক্রবার 0.75% পতনের পর ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি $6.71 পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $104 বেশি। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এর ফলে বিশ্বজুড়ে বহু মানুষ ও দেশের মধ্যে উদ্বেগ, বিশৃঙ্খলা ও কষ্ট তৈরি হয়েছে। ইরান পানিতে মাইন পেতে রেখেছে, যদিও ইরানি নৌবাহিনীর অধিকাংশ মাইন ফেলার সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলেও জানান ট্রাম্প। এদিকে ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, ট্রাম্পের এই ব্যয়বহুল বিদেশি যুদ্ধ মূল্যস্ফীতি বাড়াচ্ছে। এ যুদ্ধ কেউ চায়নি। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজার যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে এসেছে। তবে এখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে ইরানের সরবরাহ করা অবশিষ্ট 20 লাখ ব্যারেল পর্যন্ত তেলও আটকে দেবে। অন্যদিকে আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার চেষ্টাকারী যে কোনো সামরিক জাহাজকে 2 সপ্তাহের মার্কিন যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি সংকট যেন এক নীরব দুর্ভোগ। সেই দুর্ভোগের কথা জানাতে এক মুহূর্তে আমাদের বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একে তো তীব্র রোদ, তার উপর জ্বালানি সংকট, সেই সাথে যানবাহনের দীর্ঘ সারি, সব মিলিয়ে দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? হিমাদ্রির দুর্ভোগের চিত্র কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। সেই নীরব দুর্ভোগ বলেন, যাই বলেন না কেন, সেটা আসলে সাধারণ ভুক্তভোগীদের যে তাদের বসে থাকার যে এমন দৃশ্য, সেটাই কিন্তু আসলে প্রমাণ করে ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না। একেতে তেলের সংকট, 2 রোদ, তৃতীয় হচ্ছে গরম। সবকিছু উপেক্ষা করে তারা জীবিকা চলবে কিভাবে, সংসার চালাবেন কিভাবে, সেই তাগিদেই কিন্তু আজ এই লাইনে, দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই ভুক্তভোগীরা বা তেল গ্রাহকরা। তারা সবসময় বলে আসছেন যে তেল যাতে করে এই সংকট নিরসনে সরকার একবার হলেও তাদের দিকে তাকায়, কারণ এই অর্ধেক সময়টা দিন এবং রাতের 12 ঘন্টায় যদি তারা সড়কে শেষ করে দেন, তাহলে আর 12 ঘন্টা, বাকি 12 ঘন্টায় তারা আসলে কি করবেন, কতটা কাজ করবেন, কতটা সংসার চালাতে পারবেন, সেই বিষয়টা কি নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে। আপনি পুরো যতদূর চোখ যাবে এই পেট্রোল পাম্পের, 2টি পেট্রোল পাম্প আমি যদি একটু দেখাতে চাই, 2টি পেট্রোল পাম্পেই কিন্তু একই চিত্র। এখানে উত্তরা আমি কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, সবগুলোই বন্ধ।
খিলক্ষেতের একটি পাম্প খোলা রয়েছে এবং কি বিমানবন্দরের যে দুটি পাম্প সেটাও খোলা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু তেলের সন্ধান পায়নি এই ভুক্তভোগীরা, এবং কি তেলের অপেক্ষায় আছেন। এখনো তেল দেওয়া বন্ধ করেছে গতকাল থেকে, যেহেতু প্রত্যেকটা পাম্পেই আপনি জানেন যে 9,000 লিটার করে দিচ্ছে ডেপো থেকে। সেই সুবাদে কিন্তু যে চাপটা, সেই চাহিদা অনুযায়ী সেই তেলের সংকট কিন্তু সেই সংকট কিন্তু নিরসন হচ্ছে না, বরঞ্চ দেখা যাচ্ছে যে 30,000 লিটার যেখানে প্রয়োজন সেখানে 9,000 লিটার দিয়ে আসলে কতটা এই ভোগান্তি দূর করতে পারবে কর্তৃপক্ষ, সেটা নিয়েও কিন্তু কর্তৃপক্ষরা বারবার বলে যাচ্ছেন যে ডিপোতে সেই ধরনের তেল দিচ্ছেন না তারা। 9,000 লিটার, মাত্র 9,000 লিটারে আসলে যতটুকু পারা যায় এই ভুক্তভোগীদের চাহিদা মেটানো, সেটাই কিন্তু তারা করে যাচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এমনকি প্রত্যেকটা পাম্পেই তারা বলছেন যে যাতে করে যেগুলো পাম্প বন্ধ রয়েছে, যেগুলো বন্ধ রেখেছে সিন্ডিকেটের মাধ্যমে, সেই পাম্পগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে এই দুই একটি যেগুলো খোলা থাকে, যেগুলো থেকে তেল সংগ্রহ করছেন তারা পাচ্ছেন, সেগুলোর উপরে আসলে চাপটা কমে যাবে বলে মনে করছেন। তাই সরকারকে উদ্যোগী হতে হবে যাতে করে যে পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে সেই পাম্পগুলো খুলে দেওয়া, সেটা কিন্তু আসলে জোরালো দাবি জানিয়েছেন। এমনকি তারা বলছেনও যে আসলে দীর্ঘ অপেক্ষা করতেই হবে, বাধ্য তারা। কারণ হচ্ছে জীবিকা চলতে গেলে, জীবন চলতে গেলে আসলে এই তেল নেওয়ার কোনো বিকল্প নেই। কারণ অনেক রাইডাররা আছেন, তারা আসলে প্রতিদিন তো চলার এই তেলের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো এই ছিল হিমাদ্রি, বলা যায় সবশেষ ভুক্তভোগীদের বা ভোগান্তির। আরিফ, ধন্যবাদ আপনাকে। দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুত বেড়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। মার্চে ক্রুড অয়েল ছাড়া অন্য সব ধরনের তেল ও এলপিজি, এলএনজি আমদানি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় 15,09,917 টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল 87.88% বেশি আমদানি হয়েছে। একই সময়ে ক্রুড অয়েল আমদানি কমেছে 80.26%। ক্রুড অয়েল আমদানি কমলেও এলপিজি ও এলএনজি আমদানি বেড়েছে 95.78%। এলপিজি এবং এলএনজি মার্চ যদি আমরা কম্পেয়ার করি তাহলে 96% বেশি এসেছে এবং রেভিনিউ অলমোস্ট 2,500 কোটি টাকার মতো এখাতে বেশি অর্জন হয়েছে। তবে ক্রুড কিছুটা কম এসেছে, ডিজেল, অকটেন, পেট্রোল পরিমাণে বেশি এসেছে, রেভিনিউ একটু কম এসেছে। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হরমুজে আটকে থাকা এমটি নর্ডিক পলুকস জাহাজটি ছাড় করিয়ে নিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসলে কিন্তু আমার ইআরএল এর একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। কিন্তু এটার সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। এদিকে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের উপক্রম হলেও পরিশোধিত তেলের আমদানি বেড়েছে। যে তেল পরিশোধন করে বের করা হতো সেই তেল সরকার কিনে নিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ডিজেলের সমস্যা না হলেও পেট্রোল ও অকটেন সংকট সৃষ্টি করছে মানুষ। পেট্রোল পাম্পের ওখানে দীর্ঘ লাইন, সেটা হচ্ছে শুধু অকটেনের জন্য, অন্যগুলোর জন্য নেই। রিজার্ভের কোনো সমস্যা নেই। যেটা সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এটার জন্য আমাদের পাবলিককে মোটিভেট করতে হবে যে না, আমার জাহাজ আছে, আমার স্টোরেজ আছে, এখানে কোনো সংকট নাই। এইটা বলার মধ্যে যতটুকু বিশ্বাসযোগ্যভাবে করা যায় সেটাই করতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের জাহাজ কম আসলেও এর বিপরীতে পরিশোধিত তেলের আমদানি বাড়ানো হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশে নিবন্ধিত মোটরসাইকেল 43 লাখের বেশি। রাইড শেয়ারিং এর জনপ্রিয়তার কারণে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও বর্তমানে জ্বালানি সংকটে চালকদের হয়রানি ও ভোগান্তি চরমে। কোম্পানিগুলো নানা অফার দিলেও তেল সংকটে বাইক বিক্রি স্থবির হয়ে পড়ায় বড় চাপের মুখে এই খাতের ব্যবসায়ীরা। মানুষ এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে প্রাধান্য দিতে শুরু করায় বিক্রি দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1 মাসেরও বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের এমন দীর্ঘ লাইন, কর্মঘণ্টা নষ্ট সহ নানা সংকটের মুখোমুখি চালকরা এখন নিজের বাইকের প্রতি বিরক্ত।
জ্বালানি সংকটকেই বড় হয়রানি ও ভোগান্তির কারণ মনে করছেন বাইক চালকরা। যদি এইভাবে চলতে থাকে দেশ, তাহলে আমি নিজেও আমার বাইক বন্ধ করে আমি একটা সাইকেল কিনে নিব। আজকে আমি বাসা থেকে বেরোইছি, আমি এই অনিশ্চয়তা নিয়েই বেরোইছি যে আমি এখন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো কি পারবো না। রাইড শেয়ারিং এর জনপ্রিয়তার কারণে যেসব বেকার তরুণ মোটরসাইকেলে কেনার কথা ভাবছিলেন তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। তেল নিতে গিয়ে যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, অনেকে দেখি সারা রাত দাঁড়িয়ে থাকে। তার যেমন কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, তার ফ্যামিলি টাইম নষ্ট হচ্ছে। সাধারণ মানুষজন আসলে অতিরিক্ত বিরক্ত। রাজধানীর মোটরসাইকেল শোরুমে আগের মতো বিক্রি নেই। কর্তৃপক্ষ বলছেন বৈশ্বিক পরিস্থিতি ও তেল সংকটের চাপের মুখে এই শিল্প খাত। জিওপলিটিক্যাল ইস্যুতে ফুয়েল ক্রাইসিস যে ইস্যুটা, তো ওভারঅল এই কারণে মার্কেটে একটা স্থির দেখা গিয়েছে। ফুয়েল পাওয়া যাচ্ছে না, আমি যদি বাইকটা কিনি, একটা নতুন বাইক নিয়ে আমি কীভাবে চালাবো, সো ওভারঅল এখানে একটা ইম্প্যাক্ট দিয়েছে। ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার আছে। এদিকে জ্বালানি সংকট ও ভোগান্তির কারণে অনেকে এখন বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেলে ঝুঁকছেন। বর্তমানে যে তেলের একটা ক্রাইসিস যাচ্ছে সারা বিশ্বে, সো আমি খুব সহজেই তেলের পরিবর্তে বিদ্যুৎ দিয়ে আমি স্বল্প দূরত্বে খুব সহজেই যেতে পারতেছি। এছাড়া খরচ কম হয়, স্বল্প দূরত্বে যাতায়াতে এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে বেশি প্রাধান্য দিচ্ছেন, ফলে ইলেকট্রিক বাইকের বিক্রি বেড়ে গেছে দ্বিগুণ। ফুয়েল সংকটের কারণে ইলেকট্রিক মোটরসাইকেলের সেলস অলমোস্ট ডাবল হয়েছে আর কি। জাস্ট 60 টাকায় সারাদিন 60 কিলো, এটা হিউজ একটা অপরচুনিটি। 5.5 লাখের জায়গায় আমরা 2,80,000 টাকা ইনভেস্ট করলে লিথিয়াম ব্যাটারি দিয়ে পাচ্ছে এবং মাইলেজ পাচ্ছে হচ্ছে 120 থেকে 150 কিলোমিটার। মধ্যবিত্তের যাতায়াতের প্রধান ভরসা এই মোটরসাইকেল। দেশের শোরুমগুলোতে নতুন নতুন ব্র্যান্ড আর লোভনীয় অফার থাকলেও ক্রেতার যেন প্রায় দেখাই নেই। ফলে দেশের 2 চাকার এই শিল্প এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কত দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব সেটি এখন দেখার বিষয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির মামলায় প্রধান আসামি মঈনুদ্দিন মঈনকে 6 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালটির মালিক আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলাম। গত শুক্রবার সকালে ওই হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টির ঘটনায় শনিবার শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। র্যাব জানায় মঈনুদ্দিনকে নড়াইলের কালিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাকি 6 জন হলেন ফেলান মিয়া, রুবেল, স্বপন, কাজী, শাওন হোসেন, লিটন মিয়া ও সুমন। মঈন নামের এক ব্যক্তি হাসপাতাল থেকে 5 লাখ যুক্ত মঈন নামের ওই ব্যক্তি 5ই আগস্টের পর হাসপাতালের খাবার 28 দিনে হাম এবং উপসর্গ নিয়ে দেশে 16,874 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 179 জনের। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 2,489 জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে 24 জনের। ঝুঁকিতে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। টিকাই এই রোগের সুরক্ষার প্রধান উপায়। বিশেষজ্ঞরা বলছেন হামের এই সংক্রমণ আরও মাসখানেক থাকবে, তবে হামের মৃত্যু কমতে সময় লাগবে প্রায় 2 মাসে। দীর্ঘ রোগ আক্রান্ত শিশু, 12 মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, টিকা না নেওয়া ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে। হামের বিস্তারের মধ্যে দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকা কার্যক্রম। 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু। দর্শক, যেমনটি জানাছিলাম, হামের বিস্তারের মধ্যেই দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে শুরু হয়েছে হামের রুবেলা টিকা কার্যক্রম এবং 20 এপ্রিল থেকে সারা দেশে এটি শুরু হবে। রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল আছেন সহকর্মী তাহসিনা জেসি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জেসি, কেমন দেখছেন টিকাদান কর্মসূচি? হাসপাতালে রয়েছি, তবে এখানে কোনো টিকাদান কর্মসূচি চলছে না। এখানে শুধুমাত্র হামের রোগীরাই ভর্তি রয়েছে। টিকাদান কর্মসূচিটি আসলে সিটি কর্পোরেশনের অধীনে তাদের যে নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে পরিচালিত হচ্ছে। আমি এখানে সকালে এসেছি এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে আমাদের একটি ছোট ব্রিফিং করে আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে এখন এই মুহূর্তে নিশ্চিত হামের রোগী ভর্তি রয়েছেন 69 জন এবং গত 24 ঘন্টা এখানে 4 জন নিশ্চিত হামের রোগী এসেছেন।
সন্দেহজনক হামের রোগী এসেছেন 18 জন এবং তারা বলছেন যে ঢাকা শহরের মধ্যে আসলে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলোতে হামের রোগী থাকলেও এই সংক্রামক ব্যাধি হাসপাতালে সবচেয়ে বেশি হামের রোগী এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে এবং এ পর্যন্ত তারা প্রায় 1000 খানেক রোগী হামের রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন এবং এই হাসপাতালে অদ্যাবধি অর্থাৎ জানুয়ারি মাস থেকে প্রায় 31 জন শিশু মারা গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে চিকিৎসকরা আরও একটি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন, সেটি হচ্ছে যে আগামীকাল একটি বড় উৎসব হতে যাচ্ছে বাংলা নববর্ষ এবং প্রচুর মানুষ পরিবার নিয়ে পরিবার পরিজন নিয়ে বাইরে বের হবেন। যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ এবং বলা হয়ে থাকে যে একজন হামের রোগী 17 থেকে 18 জন মানুষকে সংক্রমিত করতে পারে, সেক্ষেত্রে আসলে শিশুদের মধ্যে হামের প্রকোপ ছড়িয়ে যাওয়ার আরও একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ জানুয়ারি থেকে হামের যে সংক্রমণ ছিল এবং মার্চে ঈদের পর থেকে সেই সংক্রমণটা কিন্তু আরও প্রকট হয়ে ধরা দেয়। কাজেই বড় যে দুটি উৎসব ঈদ এবং পহেলা বৈশাখ আসছে, এই উৎসবগুলোতে শিশুদেরকে একটু সাবধানে রাখার জন্য তারা কিন্তু অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে বড়দের যেহেতু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, কাজেই বড়দের ক্ষেত্রে হামে সংক্রমিত হবার আশঙ্কাটা কম থাকলেও ছোট শিশুরা, বিশেষ করে 6 মাস থেকে 1.5 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের কিন্তু হামে সংক্রমিত হবার সম্ভাবনা প্রকট এবং এটা দেখাও গেছে যে বর্তমানে যে শিশুরা হামে সংক্রমিত হচ্ছে তাদের মধ্যে 82% শিশুর বয়সই কিন্তু 1.5 বছরের নিচে, যাদের আসলে টিকা দেওয়ার সময়টাও থাকে না। কাজেই এই বড় উৎসবগুলোতে শিশুদেরকে সতর্কতার সাথে রাখার জন্য তারা অভিভাবকদেরকে অনুরোধ জানিয়েছেন। তো হিমাদ্রি, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জেসি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বিএনপি 36টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। দলের টিকিট পেতে নিজের এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের শেষ দিনে রবিবার উৎসবমুখর ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফর্ম জমা দিতে না পারায় আজও মনোনয়ন ফর্ম জমা নিচ্ছে বিএনপি। এদিকে জামায়াতের সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে 21 এপ্রিলের মধ্যে। এ বিষয়ে আগামীকাল সকালে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদে বিরোধী দলের কোটা হিসেবে 68 সংসদ সদস্যদের আনুপাতিক হারে জামায়াত পাবে 12টি আসন। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। 1433 সালকে বরণ করে নিতে সারা দেশে চলছে জোর প্রস্তুতি। বিশ্ব বাঙালির প্রাণের এই আয়োজন ঘিরে এখন সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে রং তুলিতে সৃষ্টির মুখরতা। আবহমান কাল ধরে ষড়ঋতুর বাংলাদেশে চৈত্রের শেষ দিন উদযাপন করা হয় চৈত্র সংক্রান্তি হিসেবে। এরপর দিনই আসে বাংলা নতুন বছরের শুভক্ষণ। নানা আচারে বাঙালি বরণ করে নেয় নতুন বছরকে। সেই প্রস্তুতি চলছে দেশ জুড়ে। বর্ষবরণের প্রস্তুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চলছে বিশাল যজ্ঞ। দিন রাত ব্যস্ত সময় পার করছেন চারুকলা শিক্ষার্থীরা। তাদের সৃষ্টি শিল্পকর্ম নিয়ে কাল চারুকলার সামনে থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। দর্শক, সেই বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানজুমা আফরোজ নীলিমা। মানজুমা, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন চারুকলা ইনস্টিটিউটে? গত সংবাদেও কিন্তু আমরা আপনার সাথে যুক্ত ছিলাম এবং সেই সময়ও কিন্তু জানিয়েছি যে আসলে বর্ষবরণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আমি ঠিক দাঁড়িয়ে আছি কিন্তু এখানে চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু প্রতি বছর তাদের এই বিভাগকে খুব চমৎকারভাবে সাজায় এবং সেই সাজসজ্জা কিন্তু এখনও চলমান রয়েছে। শিক্ষার্থীরা অনেকে আছে তার অভিভাবককে নিয়ে এসেছেন। এখানে যে ছোট ছোট স্টলগুলো যেখানে বসে তারা আসলে সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকে। এটা আসলে একটা মেলার মতো হয়। আপনারা সবাই জানেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী আসলে তার যে আঁকা ছবিগুলো আছে সেগুলো কিন্তু সাজাতে ব্যস্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি এগুলো এঁকেছেন এবং সারা বছর আসলে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। কেমন লাগে বর্ষবরণের এই উৎসবে? আমরা চারুকলার শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজনে অংশ নিতে পারি। যদিও আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, তো
সে হিসেবে এটা আমার প্রথম বছর যেখানে আমি নিজে অংশ নিয়েছি, উদযাপনে অংশ নিয়েছি, প্রস্তুতিতেও কাজ করেছি। আমার কাছে ভালো লাগছে। ধন্যবাদ। আমরা একজন আসলে শিক্ষার্থীর কথা শুনলাম, সারা বছর কিন্তু তারা মুখিয়ে থাকে এই একটি দিনের জন্য, এবং তারা কিন্তু সারা বছর বিভিন্ন রকম চিত্রকর্ম, পটচিত্র আছে, যেগুলো কেউ আছে আসলে ট্যাপা পুতুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করে। আমরা এখন আরেকটি শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কালকে তো সারা রাত পর্যন্ত কাজ করেছেন এবং আগামীকাল আসলে বর্ষবরণ উৎসব, কেমন লাগছে শিক্ষার্থী হিসেবে? অনেক আসলেই ভালো লাগার কথা। চারুকলা তো হচ্ছে আনন্দের জায়গা, আমরা সবাই স্বাচ্ছন্দ্য মতো কাজ করি। আর এখানে যারা কাজ করে অনেক ধৈর্য নিয়েই কাজ করে, ধৈর্য ছাড়া আসলে এগুলা করা অসম্ভব। আমি কালকে সারা রাত বলতে কালকে রাত 1টা পর্যন্ত হচ্ছে হাতির যে মোটিভ হচ্ছে আমি সেখানে কাজ করেছিলাম। প্রথমে সরাতে কাজ করেছি, সরা শেষ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে হাতির মোটিভে কাজ করে তারপরে হলে গিয়েছি। ধন্যবাদ। আমরা আসলে এখানে কিন্তু দেখতে পারবো যে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু সারা রাত কেউ কাজ করেছে, কেউ রাত 1টা পর্যন্ত কাজ করেছে, এবং কেউ আছে কাল 10টা পর্যন্ত কাজ করে আবার কিন্তু সকালবেলা এসেছে। যে 5টি মোটিভ আপনারা জানেন যে শান্তির পায়রা, সোনারগাঁওয়ের হাতি থেকে শুরু করে এবার কিন্তু কোনো ধরনের অসহিষ্ণু কোনো কিছুই হচ্ছে না, এবং সবকিছুই কিন্তু খুব চমৎকারভাবে তারা খুব নিঃশব্দ প্রতিবাদ এবং সংস্কৃতি, যে সুস্থ সংস্কৃতি চর্চা, তাতে কিন্তু তারা বিশ্বাস করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অনেক বেশি ব্যস্ত, এবং এই ব্যস্ততার মাঝেও কিন্তু তারা সময় বের করেছে, আমাদের সাথে কথা বলেছে, জানিয়েছে তাদের মনের কথা। এবং এই বছর ঘিরে কিন্তু সবারই একটা অন্যরকম একটি আগ্রহ থাকে, একটি উল্লাস থাকে, যেটা আসলে প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি মানুষ এবং বাঙালি হিসেবে সবার জন্য কিন্তু এটা অনেক বড় একটি আনন্দের উৎসব, প্রাণের উৎসব নববর্ষ। তো এই ছিল চারুকলা অনুষদ থেকে নববর্ষের যে প্রস্তুতি বা আগাম নববর্ষকে বরণ করে নেওয়ার যে বিষয়টা, সেখান থেকে আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে। নীলিমা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। জানান 1433 সাল বরণ উপলক্ষে সারা দেশে থাকবে বাহিনী 308টি টহল টিম। সকালে ছায়ানটের রমনার বটমূলে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন। সব অনুষ্ঠান স্থলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, বোম ডিসপোজাল এবং ডগ স্কোয়াড কাজ করছে, সিসিটিভি নজরদারি, মোবাইল পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। কন্ট্রোল রুম খোলা হয়েছে নজরদারির জন্য। রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে পরীক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। মুঘল সম্রাট আকবরের আমলে খাজনা আদায়ের সুবিধার্থে প্রবর্তিত বাংলা সনের পথ ধরে আজকের এই নববর্ষ উদযাপনের সূচনা। সময়ের পরিক্রমায় এটি শুধু অর্থনৈতিক হিসাবের দিন নয়, বরং হয়ে উঠেছে বাঙালির সাংস্কৃতিক পুনর্জাগরণের দিন। পুরনো দুঃখ গ্লানি ভুলে নতুন বছরের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার এই উৎসব চিরকালই বাঙালির হৃদয়ে বিশেষ স্থান দখল করে রয়েছে। দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। পঞ্জিকা মতে আমরা ঋগ্বেদেও কিন্তু এই যে পঞ্জিকার ইতিহাস পাই, অর্থাৎ পঞ্জিকার ইতিহাস মানেই চন্দ্র সূর্য গণনা, আপনার প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি শুভাশুভ নানান বিষয়ে যুক্ত ছিল। তার মানে ধরে নেওয়া যায় যে সেখান থেকে একটা শুরু হয়। কিন্তু সম্রাট আকবর যেটা করলেন যে একটা মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ দিলেন। বাংলাদেশ বা পুরো ভারতবর্ষটা নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয়। সেক্ষেত্রে এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করে। ঠিক বাংলাদেশেও শুধু বাঙালি নয়, আমরা যারা এখানে আছি বা আমরা আদিবাসী বলেন, এরকম অনেকগুলো জাতিসত্তা আছে, তারাও এই নববর্ষকে নিজেদের মতো করে উদযাপন করে। প্রত্যেক মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে আগের বছরের যত পুরনো দুঃখ বেদনা আছে সেগুলো সম্পূর্ণ কাটিয়ে নতুন বছর নতুন ভাবে আনন্দ নিয়ে শুভভাবে
শুরু করা। 80 দশকের শেষ দিকে 89 সালের দিকে ঢাকায় এই পহেলা বৈশাখ উদযাপিত হয় নববর্ষে। অবশ্য এর আগে যশোরে কিন্তু তারা পয়লা বৈশাখ উপলক্ষে এরকম একটা র্যালি বা শোভাযাত্রার কিন্তু আয়োজন করে। ঝড় হয়, ঝড়ের আগে যে বাতাসটা সেটাই বেশ ভালো লাগে। আমরা একদম গ্রামের যারা হচ্ছিল ছোট ছোট বা এই মাটির জিনিসপত্র বানায় ওইগুলারে আমরা স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে তারপর এইখানে আমরা এইগুলা বড় আকারে মানে গ্রামের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করি বা বাঙালি সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যে রচিত হয়েছিল সেটি কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, আপনাদের মনে রাখতে হবে, প্রথম যে ভাষা কিন্তু সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই ভাষা আন্দোলন দিয়ে আমাদের শুরু হয়েছে। যাক পুরাতন স্মৃতি যা ভুলে জাগিতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যা। এই গানে সুরে যেন মুছে যায় বছরের সব গ্লানি জরা, হাতছানি দেয় নতুন আশার আলো। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হারি বৈশু উদযাপনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। ভোরের আলো ফুটতেই ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর তীরে ভিড় জমায় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ তরুণী ও শিশুরা। নতুন বোনা কাপড়, নদীতে ভাসানো ফুল ও প্রদীপ জ্বালানো সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা। এর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছেন তারা। ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উৎসব 3 দিন ব্যাপী। আজ হারি বৈশু, কাল বৈশুমা এবং শেষ দিন বিসিকাতাল। এদিকে এই বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন চাকমা সম্প্রদায়ের মূল বিজুও পালিত হচ্ছে। ঘরে ঘরে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী পাঁজন, ফিন্নি, পায়েস সহ নানা খাবার। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ভাগাভাগি করা হচ্ছে উৎসবের আনন্দ। এদিকে সাংরাই উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মারমা ঐক্য পরিষদের আয়োজনে এই শোভাযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইয়ংডো বৌদ্ধ বিহার পর্যন্ত প্রদক্ষিণ করে। কাল সাংরাই উৎসবে জলকেলিতে মেতে উঠবে মারমা জনগোষ্ঠী। আজকে আমরা প্রথমত গঙ্গা মাকে ফুল উৎসর্গ করে দিতে আসছি। এখান থেকেই মূলত আমাদের বৈশু উৎসব শুরু হচ্ছে আর কি। গঙ্গা মার কাছে ফুল দিয়ে সবাইকে সামনে নতুন বছরটা যাতে সুখী শান্তিতে বসবাস করতে পারে সবাইকে নিয়ে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা বরণ করি সবার মঙ্গল কামনায়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।